গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, পর্ব ৫, এবং এটি শেষ পর্ব। নবনী খুব ভোরে ঘর থেকে বের হলো। শ্রাবণী তখনও ঘুমোচ্ছে, কোলবালিশ জড়িয়ে এলোমেলো হয়ে শুয়ে আছে। তার শোয়া দেখে মনে হচ্ছে বাচ্চা একটা মেয়ে। প্রচণ্ড শীতেও গায়ে কখনো লেপ থাকে না। ভোরবেলার দিকে খুব শীত পড়ে, আজও পড়েছে। শ্রাবণীর গায়ে লেপ নেই, কোলবালিশ জড়িয়ে সে শীতে কাঁপছে। ঘর থেকে বের হবার সময় নবনী ছোট বোনের গায়ে লেপ তুলে দিল। কেমন বাচ্চাদের মতো ঘুমিয়ে থাকে, বড় মায়া লাগে। নবনী নিজেরও শীত লাগছে। শাড়িটা ভালো মতো জড়িয়ে সে ডাক বাংলোর মূল বারান্দায় চলে এলো। শাহেদ বারান্দায় বসে আছে। এত ভোরে সে কখনো ওঠে না। শাহেদ নবনীকে দেখে খুশি খুশি গলায় বলল, গুড মর্নিং প্রিন্সেস। নবনী বলল, গুড মর্নিং। শাহেদ বলল, আজ কেন জানি ভোর ৫টায় ঘুম ভেঙে গেছে। তারপর হাজার চেষ্টা করেও ঘুম আসে না। শেষমেশ বারান্দায় এসে বসে আছি। কি প্রচণ্ড কুয়াশা হয়েছে, দেখেছ? হ্যাঁ, খুব কুয়াশা। আজ তো স্পিড বোটে করে বেড়াতে যাবার কথা। কুয়াশা না কাটলে যাব কিভাবে? রওনা হতে অনেক দেরি হবে। নবনী কিছু বলল না। শাহেদ বলল, তোমার ঘুম ভেঙেছে, ভালো হয়েছে। চলো কুয়াশার মধ্যে হেঁটে আসি, মর্নিং ওয়াক। তার আগে আমাকে চা খেতে হবে। নবনী, চা বানাতে পারবে? পারবো না কেন? তাহলে দয়া করে চা বানিয়ে নিয়ে এসো, আমি কুয়াতলায় যাচ্ছি। কুয়াতলা বেশ ইন্টারেস্টিং একটা জায়গা। শ্রাবণের কথা প্রথম বিশ্বাস করিনি। এখন দেখি কুয়াতলায় বসে চা খেতে অন্যরকম লাগে। তুমি যাও কুয়াতলায়, আমি চা নিয়ে আসছি। রমণী রান্নাঘরে ঢুকে দেখে জাহানারা ইতিমধ্যে চুলায় কেতলি বসে ময়দা মাখছেন, লুচি তৈরি হবে। জাহানারা বললেন, তোকে এমন দেখাচ্ছে কেন রে নবু? কেমন দেখাচ্ছে? মনে হচ্ছে শরীর খুব খারাপ, রাতে ঘুম হয়নি। হয়েছে। জ্বর টর আসেনি তো নবু? হুম, দেখি কাছে আয় তো, গায়ে হাত দিয়ে দেখি। তুমি তো ময়দা মাখছ, গায়ে হাত দিবে কি করে? জাহানারা বললেন, তুই আমার গালের সঙ্গে তোর গাল লাগা, তাতেই বুঝব। নবনী এসে মাকে জড়িয়ে ধরে। জাহানারা নবনীর মুখ দেখতে পেলেন না। তিনি বুঝতে পারছেন নবনী কেঁপে কেঁপে উঠছে। তার বুকে একটা ধাক্কা লাগল। নবু মা, কি হয়েছে তোর? কেন জানি কোনো কিছু ভালো লাগছে না মা। ভালো না লাগার মতো কি কিছু হয়েছে? না। তুই তো মাঝে মধ্যে অকারণে শাহেদের সঙ্গে ঝগড়া করিস। ঝগড়া হয়নি তো? না, ঝগড়া হয়নি। ২ কাপ চা বানাও তো মা। তুই বানিয়ে নিয়ে যা, আমার হাত বন্ধ। শাহেদের কাপে চিনি ৮ চামচ বেশি দিবি। ও চিনি বেশি খায়। ওই তাকের উপর টি ব্যাগ আছে। নবনী চা বানাচ্ছে। জাহানারা ময়দা মাখা বন্ধ করে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। তিনি অবশ্য প্রায়ই মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন। যতই দিন যাচ্ছে মেয়েটা তত সুন্দর হচ্ছে। এত সুন্দর যে মাঝে মাঝে মেয়েটাকে তার রক্ত মানুষই বলে মনে হয় না। নবনী বলল, মা, তোমার জন্য ১ কাপ চা বানাবো? না। না কেন? খাও না মা, মেয়ের হাতে বানানো চা খাওয়া যায়। এসো আমরা দুজনে বসে চা খাই। আচ্ছা ঠিক আছে। নবনী সাহেদের চায়ের কাপ হাতে নিয়ে উঠে গেল। খাবার গিয়ে ডাকলো, মিলু বুয়া। মিলু দৌড়ে এলো। নবনী খানিকটা অস্বস্তির সঙ্গে বলল, এই চাটা তোমার সাহেদ ভাইকে দিয়ে আসো তো, কুয়াতলায় আছে। পিরিচ দিয়ে ঢেকে নিয়ে যাও। মিলু চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, আমার শরীর রাইতে খুব খারাপ গেছে। কি হয়েছে? মাথাত নাকি যন্ত্রণা হয়েছে। বারান্দার এই মাথায় থেকে ওই মাথায় হারছেন। ডাকলে না কেন আমাকে? ডাকতে চাইছিলাম, আম্মা নিষেধ করলো। তুমি চা নিয়ে যাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। জাহানারা মেয়ের সঙ্গে বসে চা খাচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে না রাতে তার শরীর খারাপ করেছিল, তবে তাকে ক্লান্ত দেখাচ্ছে। নবনী বলল, গত রাতে তোমার তো একেবারেই ঘুম হয়নি, তাই না? হয়েছে কিছু, চেয়ারে বসে বসে ঘুমিয়েছি।
মিলুবুয়া বলছিল খুব নাকি মাথায় যন্ত্রণা হচ্ছিল। মাথা যন্ত্রণা তো সবসময় হয়, সেটা কিছু না। আমার মনে হয় ভালো মতো ডাক্তার দেখানো উচিত তোমার, নয়তো পড়ে টরে গিয়ে হঠাৎ মাথায় টিউমার হয়েছে। আমরা তো আগে কিছু বুঝতে পারিনি। এবার ঢাকা গিয়ে তুমি খুব ভালোটা করে চিকিৎসা করাবে। আচ্ছা আচ্ছা, করাবো। কথা দিচ্ছ কিন্তু মা? আচ্ছা। নবনী চা শেষ করে বাবার খোঁজে গেল। জামিল সাহেব এমনিতে খুব ভোরে ওঠেন, ফজরের নামাজ পড়েন। এখানে এসে নিয়মের ব্যতিক্রম হচ্ছে। তিনি ভোরে উঠতে পারছেন না। আজও তার ব্যতিক্রম হয়েছে। তিনি ফজর ওয়াক্তে উঠে নামাজ পড়েছেন। এখন আবার ঘুম পাচ্ছে। ঘুমিয়ে পড়বেন কিনা ভাবছে। নবনীকে উঠতে দেখে তিনি আনন্দিত গলায় বললেন, আমার বড় মেয়ে কেমন আছেন গো? ভালো আছি বাবা। ছুটি কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজ তোদের প্রোগ্রাম কি? স্পিড বোর্ডে করে পাখি দেখতে যাব। যা কুয়াশা পড়েছে, রওনা হতেই বেলা হয়ে যাবে। আসল দৃশ্য কিছু দেখতে পারবি না। নকলটাই দেখবো বাবা। আসল দৃশ্য চেয়ে নকল দৃশ্য সবসময় অনেক বেশি ইন্টারেস্টিং হয়। জামিল সাহেব হো হো করে হাসলেন। মনে মনে বললেন, বাহ, মেয়েটা তো খুব সুন্দর করে কথা বলে। মেয়ে দুটার সঙ্গে কথাই বলা হয় না। দিনের বেশিরভাগ সময় কাটে তার মিটিংয়ে। বাকি সময়টা আজে বাজে লোকদের তদবির শোনে। সিনিয়রকে ডুবিয়ে জুনিয়র প্রমোশন হয়েছে, সেই তদবির। ঢাকা থেকে কুষ্টিয়ায় বদলি হয়ে গেছে, বদলি ফেরানোর তদবির। একজন এসেছিল, ওয়াসার পানির লাইন কেটে দিয়েছে, লাইন বসানোর তদবির। সামান্য পানির লাইন বসানোর জন্য মন্ত্রীর তদবির লাগে। ঘাট ধরে লোকটাকে বের করে দেওয়ার ইচ্ছে হয়েছিল, তা করেননি। বরং হাসিমুখে তার সমস্যা শুনেছেন এবং সেক্রেটারিকে বলেছেন ওয়াসার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলে দিতে। মন্ত্রী পর্যন্ত যারা পৌঁছাতে পারে তারা ক্ষমতাবান মানুষ, এদের অগ্রাহ্য করতে নিয়ে তিনি কাউকেই অগ্রাহ্য করেন না। সবার সমস্যায় শোনেন, শুধু নিজের মেয়েদের কোনো কথা শোনার সময় পান না। ছুটির 7 দিন পুরোপুরি মেয়েদের সঙ্গে কাটাবেন ভেবেছিলেন, তাও হচ্ছে না। নবনীমা, বসতো আমার পাশে। নবনী বসল। জামাই সাহেব বললেন, মার মুখটা এমন মলিন কেন? কি হয়েছে আমার মার? আমার কিছু হয়নি বাবা, সম্ভবত মার কিছু হয়েছে। রাতে ঘুমাচ্ছেন না। এটা তো নর্মাল, সে রাতে কখনো ঘুমায় না। আমার ধারণা ঘুম এলেও জেগে থাকে। এরকম করতে করতে তো একদিন দেখবে অসুস্থ হয়ে পড়বে। তা তো পড়বেই, কিন্তু তোর মাকে কে বোঝাবে? আমার সাধ্যের বাইরে। আমি চেষ্টা কম করিনি, অনেক চেষ্টা করেছি। এখন হাত ধুয়ে ফেলেছি। তোরা চেষ্টা করে কিছু দেখ পারিস কিনা? মনে হয় না পারবি। তোর মার কথা বাদ দে, তোদের কথা বল। ছুটি কেমন লাগছে? হ্যাঁ, কত বলেছি বাবা, ভালো লাগছে। এখানে যা দেখার দেখেছিস? হুম। মনু মিয়ার দিঘি দেখেছিস? না, সেটা আবার কোথায়? সুরজ মিয়াকে বললেই নিয়ে যাবে, নৌকায় যেতে হয়। এখান থেকে 3-4 মাইল হবে, বিরাট দিঘি। ইন্টারেস্টিং ব্যাপার হলো পানিলা, কারলা, ভয় কেউ দিঘিতে নামে না। অদ্ভুত মিত আছে দিঘি নিয়ে, সুরজ মিয়া জানে নিশ্চয়। পানি লাল কেন বাবা? ঠিক জানি না, কে যেন বলেছিল লাল শৈবালের কারণে পানি হয়েছে লাল। এসব তোদের সায়েন্সের ব্যাপার, তোরাই ভালো জানবি। আমি পাঠ্যবইয়ের বাইরে কিছু জানি না বাবা, শ্রাবণী হয়তো জানে, তার কাজই হচ্ছে বই পড়া। কুয়াশা কেটেছে, স্পিডবোর্ড চলে এসেছে। রওনা হতে দেরি হবে। সুরজ মিয়া ছাতা আনতে গেছেন। রোদ চললে ছাতা না থাকলে কষ্ট হবে। শ্রাবণী বাইরে যাবার জন্য তৈরি হয়েছে। আজ এই প্রথম সে শাড়ি পরল। নবনীকে বলল, তোমার মুক্তা কানের দুলজোড়া আমাকে দাও তো আপা। নবনী দুল পরিয়ে দিল। সাহেব বলল, শ্রাবণীকে তো আজ অদ্ভুত লাগছে। নবনী, দেখেছ শ্রাবণীকে কি অপূর্ব লাগছে? নবনী বলল, হ্যাঁ, অপূর্ব লাগছে। সাহেব বলল, শাড়ি হচ্ছে অসম্ভব সুন্দর একটা পোশাক। শোনো শ্রাবণী, তুমি এখন থেকে সবসময় শাড়ি পরবে। শ্রাবণী বলল, আচ্ছা সাহেব ভাই, আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করছি, বলুন তো দেখি। আমি, আপনি এবং একটি শাড়ি,
এই ৩ জিনিসের মধ্যে একটা সুন্দর মিল আছে। মিলটা কোথায়? শাহেদ অবাক হয়ে বলল, আমি তো মিল পাচ্ছি না। না ভাবলে পাবেন কি করে? ভেবে তারপর বলুন, আপা, তুমি বলতে পারবে? না, আমি পারব না। শ্রাবণী হাসতে হাসতে বলল, মিলটা হচ্ছে ৩টা অক্ষরের শুরু হচ্ছে তালিবস্য। শ্রাবণী, শাহেদ এবং শাড়ি। নবনী ছোট বোনের দিকে তাকিয়ে আছে। সে কিছু একটা বলতে গিয়েও বলল না, নিজেকে সামলে নিল। শ্রাবণী বলল, আপা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, এসো আমার সঙ্গে। কোথায় যাব? খানিকটা দূরে যেতে হবে, মিনিট 10 হাঁটতে হবে। ডাক বাংলোর ভিতরে বলা যাবে না? না। শাহেদ বলল, আমি কি তোমাদের সঙ্গে আসতে পারি? না। বনে বনে কথা হবে, এখানে আপনার কোনো স্থান নেই। আমি সঙ্গে আসি, তোমাদের কথা বলার সময় না হয় দূরে সরে যাব। অসম্ভব, আপনাকে নেওয়াই যাবে না। নবনী এবং শ্রাবণী হাঁটছে, কেউ কথা বলছে না। জঙ্গলা মতো একটা জায়গায় এসে শ্রাবণী থমকে দাঁড়ালো, আপার দিকে তাকিয়ে বলল, এখন এই বনের ভিতর ঢুকতে হবে। নবনী বলল, কথাগুলা কি বনের ভিতর ঢুকে বলবি? কথা না, তোমাকে একটা জিনিস দেখাবো। কি জিনিস? মারিস্টনের কবর। তুমি আমাকে অবিশ্বাস করেছিলে, তুমি ভেবেছিলে আমি মিথ্যা বলছি। আমি সত্যি কথাই বলি আপা। কিছু কিছু মানুষ আছে যাদের সত্যি কথা মিথ্যার মতো মনে হয়। আমি সেরকম একজন। এসো, বনে ঢুকি, বেশি দূর যেতে হবে না, অল্প কিছু দূর গেলেই দেখতে পাবে। নবনী ক্লান্ত গলায় বলল, আমি তোর কথা বিশ্বাস করেছি, আমি দেখতে চাচ্ছি না। তোমাকে দেখতে হবে, এত দূর এসে তুমি না যেয়ে পারবে না। তুই কেন আমার সঙ্গে এরকম করছিস? তুমি আমাকে মিথ্যাবাদী ভাববে, তা হবে না। আমি তোকে মিথ্যাবাদী ভাবছি না, একসময় ভেবেছিলে। হ্যাঁ, একসময় ভেবেছিলাম। আই এম সরি ফর দ্যাট। এসো আপা, 2 মিনিটের মাত্র পথ। চরকাটা আছে, শাড়ি খানিকটা উপরে তুলে হাঁটতে হবে। ভয় নেই, কেউ দেখবে না। তারা কবরের কাছে এসে দাঁড়ালো। একটা কালো পাথরের ক্রস চিহ্ন, পিছনে কালো পাথরে খোদাই করে লেখা মারিয়াস্টন। দীর্ঘ ইংরেজি কবিতা, এফিটা। প্রথম লাইন, দ্য বেলস উইল রিং, দ্য বার্ডস উইল সিং। শ্রাবণী বলল, আপা দেখলে? হ্যাঁ, দেখলাম। শাহেদ ভাই সম্পর্কে যে কথাগুলো বলেছি সেগুলো যে সত্য, তাকে তুমি বিশ্বাস করেছ? নবনী জবাব দিল না। শ্রাবণী বলল, পাখি দেখতে যাবার জন্য আমরা সব তৈরি হয়ে আছি। আর আমি যদি বলি, সাহেব ভাই, আপনি আপাকে নিয়ে যান, আমার মচকানো পা আমার ব্যথা করছে, আমি যেতে পারবো না, তাহলে সাহেব ভাই যাবে না, সে থেকে যাবে। আমি প্রমাণ করব না। যার সত্যি তার স্বীকার করে নেওয়াই কি ভালো না? আমি জানি এখন তোমার কষ্ট হচ্ছে, এটা কিন্তু অনেক ভালো। কষ্টটা বিয়ের পর হবার চেয়ে হওয়ার আগে, বিয়ে হবার আগে হওয়াই ভালো। তুই চুপ কর। তারা নিঃশব্দে ডাকবাংলায় ফিরে এলো। ডাকবাংলোর গেটের কাছে শাহেদ দাঁড়িয়ে আছে। তার মাথায় ক্রিকেট খেলোয়াড়দের মতো সাদা টুপি, তাকে সুন্দর দেখাচ্ছে। শাহেদ চেঁচিয়ে বলল, তোমরা দেরি করছো, যাত্রার সব আয়োজন সম্পূর্ণ, ডাকবাংলায় ঢোকার দরকার নেই। তোমরা এখান থেকে সরাসরি স্পিড বোর্ডে উঠবে। তোমাদের ব্যাগট্যাগ সব তোলা হয়েছে, পানির বোতল নেওয়া হয়েছে, ফ্লাক্স ভর্তি চা নেওয়া হয়েছে। শ্রাবণী বলল, একটা ক্ষুদ্র সমস্যা হয়েছে শাহেদ ভাই। কি সমস্যা? হাঁটতে গিয়ে আমার মচকে যাওয়া পা গর্তে পড়েছে। আমার মুখ দেখে বোঝার উপায় নেই যে ব্যথায় আমি ছটফট করছি। কাজেই আমি যেতে পারছি না, আমাকে গরম পানিতে পা ডুবিয়ে বসে হাঁটতে হবে। শাহেদ হতভম্ব গলায় বলল, সে কি? তাতে আপনাদের প্রোগ্রামের কোনো হেরফের হবে না। আপনি আপাকে নিয়ে যাবেন, হইচই করে আসবে। নবনী এক দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে আছে, তার চোখ পলক পর্যন্ত পড়ছে না। শাহেদ বলল, 3জন মিলে যাব ঠিক করেছি, এখন 2জন যাব, তা কি করে হয়? তাছাড়া পাখি শিকারে তোমার আগ্রহই সবচেয়ে বেশি ছিল। আগ্রহ এখনো আছে। সুন্দর সুন্দর পাখিগুলি মেরে মেরে ফেলার দৃশ্য খুব ইন্টারেস্টিং হবার কথা, কিন্তু উপায় নেই, পায়ে দারুণ ব্যথা। শাহেদ বলল, তাহলে প্রোগ্রাম বাদ দেওয়া যাক, তোমার পায়ের ব্যথা কমুক, তারপর যাব। আজই যেতে হবে এমন তো কথা নেই। নবনী, তুমি কি বলো?
নবনী সহজ গলায় বলল, শ্রাবণীর পায়ের ব্যথা ট্যাথা কিছুই নেই, ও ভালোই আছে। ও যাবে পাখি দেখতে। ও তোমার সঙ্গে তামাশা করেছে। আমি যেতে পারবো না। আমার পাখি শিকার ভালো লাগে না। তাছাড়া মার শরীর খারাপ, আমি মার সঙ্গে থাকবো। একজন ডাক্তার এলে মাকে দেখাবো। সাহেব বলল, তুমি সত্যি যাবে না? না, তাতে অসুবিধা নেই, তুমি শ্রাবণীকে নিয়ে ঘুরে এসো। এরা কষ্ট করে এত আয়োজন করেছেন, এখন না যাওয়া ঠিক হবে না। সাহেব বলল, সেটাও সত্যি। নবনী বলল, দেরি না করে তোমরা রওনা হয়ে যাও। নবনী ডাক বাংলায় ঢুকে পড়ল। কিছুক্ষণের মধ্যেই স্পিডবোট চালু করার ভটভট শব্দ কানে এল। নবনী নিজের ঘরে শুয়ে আছে। ভুল বলা হলো, নিজের ঘর না, শ্রাবণীর ঘর। এর মধ্যে ডাক বাংলোয় তার নিজের কোনো ঘর নেই। নবনীর ইচ্ছে করছে শ্রাবণীর মতো কোলবালিশ জড়িয়ে নিশ্চিন্ত মনে খানিকক্ষণ ঘুমিয়ে থাকে। খুব ক্লান্ত লাগছে। মন ক্লান্ত হলে শরীরও বোধহয় ক্লান্ত হয়ে যায়। ঘরটায় প্রচুর আলো। জানালার পর্দা সরিয়ে দেওয়া হলো। ঘরে রোদ ঢুকছে, চোখে আলো লাগছে। চারদিকে অন্ধকার করে শুয়ে থাকলে বোধহয় ভালো লাগত। বিছানা থেকে উঠে পর্দা টেনে দিতেও ইচ্ছে করছে না, আলসি লাগছে। আস্তে করে কে যেন দরজায় হাত রাখল। নবনী বলল, কে? জামিল সাহেব বললেন, আমি। এসো বাবা। জামিল সাহেব এসে ঢুকলেন, তার মুখ বিষণ্ণ। তিনি বললেন, হঠাৎ তোর আবার কি হলো? নবনী বিছানায় উঠে এসে বসতে বসতে বলল, বুঝতে পারছি না, খুব ক্লান্ত লাগছে, খুব ঘুম পাচ্ছে। মনে হচ্ছে অনেকদিন আরাম করে ঘুমোচ্ছি না। বেড়াতে এসে সবাই একসঙ্গে অসুখ বাঁধিয়ে ফেলা তো কোনো কাজের কথা না। যাই হোক, আমি শামসুদ্দিনকে খবর দিয়েছি। শামসুদ্দিনকে? ডাক্তার, এমবিবিএস, শুনেছি ভালো ডাক্তার। নবনী বলল, চলো আমরা ঢাকায় চলে যাই, এখানে আর ভালো লাগছে না। জামিল সাহেব বললেন, সেটাই ভালো, আমিও একটু আগে তাই ভাবছিলাম। এখানে হঠাৎ বড় ধরনের কোনো অসুখ বিসুখ হলে মুশকিলে পড়ে যাব। নবনী শুয়ে না থেকে উঠে বস। শুয়ে থাকলে অসুখকে প্রশ্রয় দেওয়া হয়। নবনী উঠে বসল। জামিল সাহেব বললেন, তুই তোর পরীক্ষার রেজাল্ট নিয়ে চিন্তিত না তো? না, আমার মনে হয় পরীক্ষার রেজাল্টের চিন্তাই তোকে আপসেট করে রেখেছে। এত চিন্তা করতে নেই, যা হবার হবে। আমার ধারণা ভালোই হবে। নবনী হাসতে হাসতে বলল, পরীক্ষা ভালোই হবে। আমি পরীক্ষায় সব প্রশ্নের জবাব জানি, অন্য কোনো প্রশ্নের জবাব জানি না। এর মানে কি? কোনো মানে নেই বাবা, কথার কথা বললাম। জামাই সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, ছুটি কাটানোর ব্যাপারে আমরা এখনো অভ্যস্ত হয়ে উঠিনি। ছুটি ব্যাপারটা বাঙালি কালচারে নেই। আমাদের ছুটি মানে মামার বাড়িতে গিয়ে কিছুদিন থাকা। তার ফল এই হয়েছে যে সত্যিকার অর্থে ছুটি কাটানো বিষয়টাই আমরা জানি না। বাইরে বেড়াতে এলে হাজারো সমস্যায় আমরা হাবুডুবু খাই। একজন রাতে ঘুমায় না, একজনের বিষণ্ণতা রোগ হয়, দরজা বন্ধ করে শুয়ে থাকে। নবনী বলল, তুমি কি আমার পর রাগ করেছো বাবা? না, রাগ করছি না। তুই যেমন কথার কথা বললি, আমিও কথার কথা বললাম। জামিল সাহেব উঠে বললেন। নবনী বলল, বাবা, তুমি কি যাবার আগে জানালার পর্দাটা টেনে দিয়ে যেতে পারবে? পারবো। জামিল সাহেব জানালার পর্দা টেনে দিলেন, দরজা ভেজিয়ে দিয়ে গেলেন। ঘর অবশ্য পুরোপুরি অন্ধকার হল না, এই ভালো। ঘুমানোর জন্য অন্ধকার ভালো। চুপচাপ শুয়ে থাকার দরকার হলো, দরকার আধো আধো অন্ধকার। মজার ব্যাপার হচ্ছে, সাহেদের সঙ্গে তার পরিচয় এরকম আধো আলো আধো অন্ধকারে। তারা তখন থাকতো শ্যামলী। জামিল সাহেব মন্ত্রী হননি, তবু বেশ ক্ষমতাবান। বাড়িতে দারোয়ান আছে, মালি আছে, কুকুর আছে। একদিন বর্ষাকালে ভর সন্ধ্যাবেলায় নবনী শুয়ে আছে, তার মাথা ধরেছে। মিলুবুয়া এসে বলল, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে আইছে। নবনী বিস্মিত হয়ে বলল, আমাদের ক্লাসের কোনো ছাত্র? জিজ্ঞেস করি নাই। জিজ্ঞেস করে এসো। আর যদি ছাত্র না হয় তাহলে জিজ্ঞেস করো আমার কাছে কি চায়। মিলু বুয়া ফিরে এসে জানালো, ছাত্র না, ভদ্রলোক একটা জরুরি কাজে এসেছেন। নবনী বিরক্ত হয়ে বলল, আমার সঙ্গে কারো তো কোনো জরুরি কাজ নেই, চলে যেতে বলো। মিলু বলল, আপনি নিচে গেলে ভালো হয় আফা, সাথে অত বড় একটা ছবি নিয়ে আইছে।
নবনী নিচে নামলো। বসার ঘরে ঢুকে প্রথম যে জিনিসটা চোখে পড়ল তা হলো বিশাল একটা পেন্টিং, বর্ষার ছবি। আকাশে ঘন কালো মেঘ, খোলা প্রান্তরে কয়েকটা তাল গাছ। ছবিটা দেখেই মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামল। ছবি দেখে চোখ ফেরানো কষ্ট। এত সুন্দর ছবি নিয়ে যে এসেছে সে মানুষটা দাঁড়িয়ে আছে, সুন্দর চেহারা, ভদ্র একজন মানুষ। মেরুন রঙের একটা হাফ শার্ট, সাদা প্যান্ট। মানুষটা হাসছে খুব সুন্দর করে। নবনী বলল, কি ব্যাপার? যুবক বলল, আমার নাম শাহেদ। ছবিটা কি আপনার পছন্দ হয়েছে? খুব সুন্দর ছবি। ছবি নিয়ে এসেছেন কেন? ছবি যদি আপনার পছন্দ হয় আপনি কিনতে পারেন, আমাকে ছবির সেলসম্যান বলতে পারে। নবনী বিস্মিত হয়ে বলল, আপনি কি মানুষের বাড়ি বাড়ি ছবি বিক্রি করেন? অনেকটাই তাই। এই ছবি কি আপনার আঁকা? আমার এক বন্ধুর আঁকা। আমি ছবি আঁকতে পারি না, ভালো ছবি মন্দ ছবিও বুঝি না। দাম কত? আমার বন্ধু আমার বন্ধু 10,000 টাকা চাচ্ছে। কি সর্বনাশ! 10,000 টাকা শুনে কি সর্বনাশ বলা ঠিক হচ্ছে? এ টাকা তো আপনাদের কাছে কিছু না। নবনী হেসে ফেলে বলল, আমার বাবার কাছে সম্ভবত কিছুই না, কিন্তু আমার কাছে অনেক টাকা। এই মুহূর্তে আমার কাছে 200 টাকা আছে। যাই হোক, আপনি ছবি রেখে যান, আমি বাবাকেই জিজ্ঞেস করব। কবে খোঁজ নিতে আসবো? কাল আসো। জি আচ্ছা। শ্রাবণী সব শুনেই বলেছে, ওই ভদ্রলোক তোমার কাছে ছবি বিক্রি করতে আসেননি। ছবি বিক্রি করতে এলে বাবার কাছে আসতে। তিনি তোমার কাছে এসেছেন। মিলুবুয়াকে বলেছেন এবারের বড় মেয়ে নবনীকে ডাকো। তিনি তোমার নাম জেনে এসেছেন। আমার ধারণা ভদ্রলোক কোথাও তোমাকে দেখেছেন, দেখার পরেই তার মাথা খারাপের মতো হয়েছে। সেটাই স্বাভাবিক। তিনি তোমার সঙ্গে পরিচিত হওয়ার জন্য সুন্দর একটা অজুহাত বের করেছেন। 10,000 টাকা খরচ করে নিজেই ছবিটা কিনেছেন। নবনী বলল, তোর রিসেন্টলি পড়া কোনো উপন্যাসে এরকম কিছু আছে? ওহ নেই। তবে আমার অনুমান সত্যি। বাজি রাখতে চাও? 500 টাকা বাজি। 500 না, 200 টাকা বাজি। আমার কাছে 200 টাকাই আছে। বেশ, 200 টাকা। শ্রাবণী বাজি জিতে গেল। সব বাজিতেই সে জিতে যায়। বাজির ভাগ্য সবার ভালো থাকে না। দরজায় টোকা পড়েছে। নবনী বলল, কে? মিলু বলল, বড় আফা, আম্মা আপনারে ডাকে। নবনী দরজা খুলে বের হলো। জাহানার ভেতরের দরজার বেডের চেয়ারে বসে আছে। তার মুখ শুকনো, চোখ লাল। তার মাথা চুল ভেজা। মাথা দপদপ করছিল। কিছুক্ষণ আগেই মাথায় পানি ঢেলেছেন, চুল শুকায়নি। নবনী বলল, দেখেছ মা? জাহানারা বললেন, তোর কি হয়েছে? নবনী বলল, আমার কিছু হয়নি তো। আমার কাছে লুকাবি না, বল কি হয়েছে। নবনী চুপ করে রইল। জাহানারা বলল, শ্রাবণী কেন এমন সেজেগুজে হাসতে হাসতে গেল, আর তুই কেন দরজা বন্ধ করে বিছানায় শুয়ে আছিস? নবনী মার দিকে তাকিয়ে রইল। জাহানারা ক্লান্ত গলায় ডাকলেন, মিলু, মিলু। মিলু ছুটে এলো। জাহানারা বললেন, আমাকে মাথা ধরার ওষুধ এনে দে, প্রচণ্ড মাথা ধরেছে। নবনী বলল, মা তুমি শুয়ে থাকো, তোমাকে দেখেই মনে হচ্ছে তোমার শরীর খুব খারাপ। জাহানারা উঠে দাঁড়ালেন। তিনি ঠিকমতো পা ফেলতে পারছেন না। নবনী এসে জাহানারার হাত ধরল। জাহানারা বললেন, তোকে আমি কিছু কথা বলবো, তুই আয় আমার সঙ্গে। স্পিডবোর্ডের মেশিন বিকল হয়েছে। স্টার্ট দিলে ভটভট শব্দ হয় ঠিকই, প্রপেলার ঘোরে না। সুরজ মিয়া বললেন, এ তো বড়ই যন্ত্রণা হইল। স্পিডবোর্ডের চালক প্রাণপণ চেষ্টা করে যাইতেছে, তাও কাজ হচ্ছে না। তারা মাঝ নদীতে থেমে আছে। অল্প বাতাস আছে, নৌকা ডুলছে। শ্রাবণী বলল, আমার তো অবস্থাটা ভালো লাগছে। ভটভট শব্দে মাথা ধরে গিয়েছিল। চেয়ারম্যান চাচা। যে আম্মা। আপনি এক কাজ করুন, আমাদের দুজনকে নামিয়ে দিন। আমরা চায়ের ফ্লাক্স খাবার দাবার নিয়ে এখানেই নেমে যাই। আপনারা দেখুন কিছু করতে পারেন কিনা। করতে না পারলেও ক্ষতি নেই। সাহেব ভাই, স্পিডবোট চালনা হলে আপনার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। সুরজি মিয়া বললেন, ফিরতে খুব সমস্যা হইব আম্মা। বেজায় সমস্যা। ফিরতে হবে উজানের। সাহেব বলল, ফেরার সময় আসুক, তখন দেখা যাবে। তারা নেমে পড়ল। শ্রাবণী বলল,
চলুন সাহেব ভাই, আমরা কোনো একটা গাছের নিচে বসি। আপনার দায়িত্ব হচ্ছে সুন্দর একটা গাছ খুঁজে বের করা। আপনি ক্যামেরা এনেছেন না? এনেছি। তাহলে চুপচাপ বসে আছেন কেন? ছবি তুলুন। ইস, আমার দারুণ লাগছে। তোমার পায়ের ব্যথা কি সেরে গেছে? সারেনি, এখনো ব্যথা নিয়ে হাঁটছি। আর আপনি এমনই মানুষ যে একবার ভদ্রতা করেও বলেননি, শ্রাবণী, আমার হাত ধরে হাঁটো। নাকি আপনি চান না আমি আপনার হাত ধরি? সাহেব বলল, কষ্ট করার দরকার নেই, আমার হাত ধর। এটা বলতে গিয়ে কিন্তু আপনার গলা কেঁপে গেছে সাহেব ভাই। গলা কাঁপবে কেন? শ্রাবণী খিলখিল করে হাসছে। সাহেব বলল, দেখি, আমার হাত ধরো তো। শ্রাবণী বলল, কেউ আবার কিছু মনে করবে না তো? আমাদের স্পিডবোর্ডের চালককে দেখুন কেমন ড্যাপ ড্যাপ করে তাকাচ্ছে। তাতে কিছু আসে যায় না। সাহেব বলল, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? জানি না কেন, জ্বর আছে বলেই হয়তো। গায়ে জ্বর থাকলে আমার খুব ফুর্তি লাগে। তুমি অদ্ভুত মেয়ে। শ্রাবণী শাহেদের হাত ধরল। শাহেদ বলল, তোমার হাত এত গরম কেন? জ্বর এসেছে এই জন্য গরম। শাহেদ ভাই, আপনি কি জানেন যে আমার মধ্যে ভালুক স্বভাব খুবই প্রবল? সেটা আবার কি? ভালুকদের ঝপ করে জ্বর আসে, আবার ঝপ করে চলে যায়। আমার এখন জ্বর এসেছে, আবার চলেও যাবে। তার একটা শিমুল গাছের কাছে এসে দাঁড়াল। শ্রাবণী বলল, এই গাছটা আমার পছন্দ হয়েছে। আসুন এই গাছের নিচে বসে চা খাওয়া যাক। শাহেদ বলল, গাছটা তো কাঁটায় ভর্তি। শ্রাবণী বলল, কাঁটা ভর্তি গাছে আমার ভালো লাগে। গোলাপ গাছেও কাঁটা ভর্তি। হুম, আপনি কি আপনি বিয়ের ব্যাপারে সব ঠিকঠাক করে ফেলেছেন? কেন বলো তো? এমনি জিজ্ঞেস করছি। সাহেব চুপ করে রইল। শ্রাবণী বলল, সব ঠিকঠাক করে ফেললে ভিন্ন কথা। ঠিকঠাক করে না ফেললে নিজেকে ভালো করে জিজ্ঞেস করো, আপার জন্য আপনি কতখানি ভালোবাসা আলাদা করে রেখেছেন। সাহেব বলল, ওই প্রসঙ্গ থাক। ওই প্রসঙ্গ থাকবে কেন? আপনার কি মনে হয় না ওই প্রসঙ্গটা জরুরি? আচ্ছা, অন্য সময় আলাপ করব। আজ হইচই করতে এসেছি, চলো হইচই করি। শ্রাবণী কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, আপাকে ফেলে এসে আপনি যে আমার সঙ্গে হইচই করছেন, আপনার খারাপ লাগছে না? আচ্ছা শ্রাবণী, তুমি কি শুরু করেছো বলো তো? চা দাও, চা খাও। শ্রাবণী বলল, আসো, গান শুনতে শুনতে চা খাই। সাহেব বিস্মিত হয়ে বলল, তুমি গান গাইবে? গান জানো তুমি? মোটামুটি জানি, তবে না জানার মতোই। দরজা বন্ধ করে যখন গান গাই তখন মনে হয় ভালোই তো হচ্ছে। খোলা মাঠে গান কেমন লাগবে জানি না, রিস্ক নিতে চাচ্ছি না। আমি কাঁধের ছোলায় একটা ক্যাসেট প্লেয়ার নিয়ে এসেছি। আপনার কি ধরনের গান পছন্দ? রবীন্দ্রসঙ্গীত না ধুমধারাক্কা? আমার কাছে সবই আছে। শ্রাবণী গান দিয়ে দিল। অনুরোধী রায়ের গলায় অপূর্ব গান। ওকে ধরিলে তো ধরা দিবে না, ওকে দাও, ছেড়ে দাও। একই খেলা মোর খেলেছি, শুধু নয়নের জল ফেলেছি। শাহেদ অবাক হয়ে লক্ষ্য করল শ্রাবণী চোখ ভিজে উঠেছে। সে অবাক হয়ে শ্রাবণীর দিকে তাকিয়ে রইল। কি অপূর্ব লাগছে এই শ্যামলা মেয়েটিকে। শ্রাবণী চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। সে অশ্রুজল লুকানোর কোনো চেষ্টা করছে না। জাহানারার ঘর অন্ধকার। তিনি দরজা জানালা সব নিজের হাতে বন্ধ করেছেন। নবনী অন্ধকার ঘরে তার মার পাশে বসে আছে। তার কেমন ভয় ভয় করছে। মনে হচ্ছে মা যেন ঘরের জগতে চলে যাচ্ছে, কথাবার্তা ছাড়া ছাড়া। মার মধ্যে কি কোনো পাগলামি ভর করেছে? কেমন তীক্ষ্ণ গলায় কথা বলছে, যেন মা না অন্য কে। নবনী বলল, এরকম করছো কেন? তোকে একটা কথা বলবে। এমন কি কথা যে বলার জন্য দরজা বন্ধ করতে হবে? কিছু কিছু কথা আছে অন্ধকারে বলতে হয়, আলোতে বলা যায় না। মা, আমি শুনতে চাচ্ছি না, তোকে শুনতে হবে। মা প্লিজ, আমি শুনতে চাচ্ছি না, আমার ভয় করছে। জাহানারা তীব্র গলায় বললেন, ভয় আমারও আছে। জীবনটা কাটিয়ে দিয়েছি ভয় ভয়, আর ভালো লাগছে না। আমি মুক্তি চাই, আমি আরাম করে ঘুমাতে চাই। কত রাত যে আমি ঘুমাই না। মা, তুমি শুয়ে থাকো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।
তুই আমাকে ঘুম পাড়িয়ে দিবি? তুই? জাহানারা উঠে বসলেন। হরহর করে বিছানা ভাসিয়ে বমি করলেন। নবনী ভয় পেয়ে ডাকল, মিরু বুয়া, মিরু বুয়া। জাহানারা কঠিন গলায় বললেন, ওকে এখন ডাকিস না, আমার কথা শেষ হোক, তারপর ডাকবি। শোন নবনী, ওই মিলুর বাচ্চা কাচ্চা কেন হয় না জানিস? 11 বছর হলো বিয়ে হয়েছে, কোনো ছেলে পুলে নেই, হবেও না কোনোদিন। কেন তুই শোন। মা প্লিজ, খবরদার, প্লিজ বলবি না, খবরদার বললাম, আমার কথা শেষ করতে দে। মিলুর যখন 17 বছর বয়স, তখন ওর পেটে বাচ্চা এসে গেল। তোর অতি ব্যস্ত বাবা নিজে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, বাচ্চা নষ্ট হলো। তোর বাবার বুদ্ধি তো খুব বেশি, কাজেই বুদ্ধি করে লাইগেশনও করে আনলো। এতে খুব সুবিধা, ছেলেপুলে হবার ভয় নেই, যন্ত্রণা নেই। বুঝতে পারছিস কিছু? কাল রাতের কথা শুনবি? কাছে আয়, কানে কানে বলি। মিলু আমার মাথা টিপে দিচ্ছিল। তোর বাবা তাকে আমার ঘর থেকে ডেকে নিয়ে গেল। কোনো রকম লজ্জা নেই, কোনো সংকোচ নেই, স্বাভাবিক একটা ব্যাপার। এই স্বাভাবিক ব্যাপার রাতের পর রাত, বছরের পর বছর চলছে। আমরা যখন বাইরে কোথাও যাই, মিলুকে সঙ্গে নিতে হয়। নবনী, আমার কথা বুঝতে পারছিস রে বোকা মেয়ে? জাহানারা আবারও হরহর করে বমি করলে। নবনী ফিসফিস করে বলল, মা, তুমি অসুস্থ? জাহানারা বললেন, হ্যাঁ, আমি অসুস্থ। বাকি সবাই সুস্থ। তোর বাবা সুস্থ, তুই সুস্থ, শ্রাবণী সুস্থ, শুধু আমি বাদ পড়ে আছি। শুধু আমি। আমার চিকিৎসা দরকার, আমার খুব ভালো চিকিৎসা দরকার। মা প্লিজ, খবরদার আমার কাছে আসবি না। যা, দরজা কর, তোর বাবাকে ডেকে আন, পুলিশ ডকুমেন্টকে ডেকে আন, আনসারকে ডেকে আন, চেয়ারম্যান সুরুজকে ডেকে আন, যে আছে সবাইকে ডেকে আন। আমি সবাইকে বল, জনে জনে দেখে বল, তারপর ঘুমাও, আরাম করে ঘুমাবো। ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসে, কিন্তু আমি ঘুমোতে পারি না। দরজায় শব্দ হচ্ছে। মিলু ক্ষীণ গলায় ডাকলো, আম্মা, দরজা খুলেন, কি হয়েছে আম্মা? জাহানারা চাপা গলায় বললেন, মেয়েটা আমার আম্মা ডাকে, বৃষ্টি করে আম্মা ডাকে। দরজা খুলে দে নবনী, আমার মেয়ের জন্য দরজা খুলে দে। নবনী দরজা খুলে বের হয়ে এলো। তার সারা শরীর থরথর করে কাঁপছে। নবনীর পিছনে জাহানারা বের হয়ে এলেন। উঁচু গলায় বললেন, তোমরা সবাই কোথায়? আমার কথা শুনে যাও। আসো সবাই, আসো, খুবই মজাদার গল্প। হি হি হি। নবনী একা একা বটগাছের গুড়ির বাঁধানো অংশে বসে আছে। অনেক রাত হয়েছে, আকাশে চাঁদ উঠেছে, চারদিকে সুন্দর জ্যোৎস্না। নবনীর মনে হচ্ছে সে একটা দুর্গের ভেতর আছে, বৃক্ষের দুর্গ। এই দুর্গ ভেদ করে কেউ তার কাছে আসতে পারবে না। ক্রমাগত ছিচি ডাকছে, শীতের বাতাস বইছে। নবনীর ঘুম পাচ্ছে। তা খুব ইচ্ছে করছে এখানে ঘুমিয়ে পড়তে। এত ক্লান্তি লাগছে, কিন্তু তার মন শান্ত। মনে হচ্ছে তার কোনো দুঃখবোধ নেই। সে কি নিজেই একটা গাছ হয়ে গেছে? গাছেদের জীবনে নিশ্চয়ই কোনো তীব্র দুঃখবোধ থাকে না। আবা, নবনী তাকালো, শ্রাবণী এসেছে। সে আসবে নবনী জানত। সে শ্রাবণীর জন্য অপেক্ষা করছিল। শ্রাবণী এসে বসল বোনের পাশে। নবনী বলল, দেখেছিস কি সুন্দর? শ্রাবণী বলল, হ্যাঁ। নবনী বলল, ইংরেজির অধ্যাপক ভদ্রলোকের মতো, আর সারা রাত আমি এখানে বসে জ্যোৎস্না দেখব। শ্রাবণী বলল, আমিও দেখব। আমি তোমার জন্য চাদর নিয়ে এসেছি আপা, নাও চাদরটা গায়ে দাও। নবনী কোনো আপত্তি করল না, চাদর গায়ে দিল। শ্রাবণী বলল, আপা শোনো, আমার দিকে তাকা, আমার দিকে তাকিয়ে একটা কথা শোনো। নবনী তাকালো। শ্রাবণী খুব সহজ স্বরে বলল, এই পৃথিবীতে তোমার চেয়ে বেশি আমি কাউকে পছন্দ করি না। তুমি যে কত ভালো একটা মেয়ে তা শুধু আমি জানি,
আর কেউ জানে না, কেউ কোনোদিন জানবেও না। আমি কি তোমাকে কষ্ট দিতে পারি আপা? হলেও ভেবো না তোমার প্রিয়জনকে আমি কেড়ে নিব। তোমার যে প্রিয়, সে আমারও প্রিয়। নবনী ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। শ্রাবণী বলল, আমি তোমার জন্য অসম্ভব সুন্দর একটা জীবন চাই, এমন সুন্দর জীবন যা শুধু গল্প উপন্যাসে পাওয়া যায়। আমি কখনো চাই না তোমার জীবনটা মার মতো হয়। আমি যা করেছি এই জন্যই করেছি। তোমার যত ভ্রান্তি ছিল সব দূর করে দিলা। এমনিতে তুমি কিছু বুঝতে পারছিলে না, কাজে খুব কঠিনভাবে তোমাকে বুঝিয়ে দিলা। মার ব্যাপারটা তুই জানতি? কেন জানবো না আপা, আমার অনেক বুদ্ধি। নবনী কাঁদতে কাঁদতে বলল, আমি এত বোকা হয়েছি কেন রে শ্রাবণী? আল্লাহ কেন আমাকে এত বোকা বানালো? নবনী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শ্রাবণী তার বোনকে শক্ত করে দুহাতে জড়িয়ে ধরে রেখেছে। শ্রাবণীকে এখন একটা বৃক্ষের মতোই লাগছে, যেন সে বনের চারদিকে কঠিন দেওয়াল তুলে রেখেছে। যেন এই দেওয়াল ভেদ করে পৃথিবীর কোনো মালিন্য নবনীকে স্পর্শ করতে না পারে। আকাশ থেকে জ্যোৎস্না গলে গলে পড়ছে। শীতের বাতাসে যেন সেই জ্যোৎস্না ভাসতে ভাসতে ছড়িয়ে পড়েছে চারদিকে। শ্রাবণী ফিসফিস করে বলল, কাঁদে না আপা, কাঁদে না। গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, পর্ব ৫, এবং এটি ছিল শেষ পর্ব। এরকম আরও উপন্যাস শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শুনুন।